সরকারের ৬ মাসের মাথায় আর কোনো কিছু হোক বা না হোক একটি কিংস পার্টি ঠিক গঠিত হয়ে গিয়েছে। এই যে দেখুন না, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি যে শান ও শৌকতের সঙ্গে ৫ তারকা হোটেলে ইফতার পার্টির আয়োজন করলো, তাতে সাধারণ হিসেবেই খরচটা ১.৫ বা ২ কোটি টাকার হওয়ার কথা। এই টাকা কোত্থেকে পেল দলটি? এরকম প্রশ্ন তোলার ক্ষমতা আজকে আমাদের বাংলাদেশে কারোরই নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা কোটা নাম মেধা বলে গলা ফাটানো নেতারা আসলে টাকার বিনিময়ে দল করছেন এবং জোর করে টাকা আদায় করছেন। সেখানে মেধার কোনো বালাই নেই। টাকার কাছে মেধা, কোটা, বৈষম্য সব একাকার হয়ে গেছে। জুলাই মাসে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই আলোচনায় আসছিল এই সন্ত্রাসের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিভিন্নভাবে অর্থ আয়ের বিষয়টি। বিশেষ করে সরকারের উপদেষ্টা পদে যোগ দেওয়া ২ ছাত্রনেতা সম্পর্কে যেমন দেদারসে ঘুষ গ্রহণ এবং বদলি নিয়োগ বাণিজ্যের অভিযোগ এসেছে, তেমনি হাসনাত এবং সার্জিস সহ অন্যান্য ছাত্রনেতাদের সম্পর্কেও প্রভাব খাটিয়ে বদলি নিয়োগ, বাণিজ্য সহ টেন্ডারবাজি, ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ আসছিল বিস্তর। কিন্তু দেশ টিভির এক রিপোর্ট এসব অভিযোগকে সত্য প্রমাণ করে দিয়েছে, যেখানে বলা হয়েছে যে ওয়াসার নিয়োগ বাণিজ্যে এসব ছাত্র নেতারা অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন। প্রতিবেদনে দেখানো হয়েছে যে নিয়োগকৃতদের নামের পাশে তাকে সুপারিশকৃতদেরও নাম উল্লেখ করা হয়েছে। ফলে সেখান থেকে আমরা জানতে পারি যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম সহ অন্যান্য ছাত্র নেতারা এই নিয়োগ বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখান থেকে বেশ বড় অঙ্কের অর্থই লেনদেন হয়েছে। দেশে কিভাবে কিংস পার্টি গঠিত হয় এবং পরিচালিত হয় তার উদাহরণ আমরা বাংলাদেশে একাধিকবার দেখেছি। এবারও দেখতে পেলাম যে সরকারের ৬ মাসের মাথায় আর কোনো কিছু হোক বা না হোক একটি কিংস পার্টি ঠিক গঠিত হয়ে গিয়েছে। তারা কেউই হেলিকপ্টার ছাড়া দেশের ভেতর কোথাও যাওয়া আসা করেন না। এক একজনের অ্যাকাউন্টে কত শত কোটি টাকা রয়েছে সে খোঁজ আমাদের কাছে এখনো নেই, তবে যে কোনো সময় আসবে, আমরা জানতে পারবো। আমরা জানি যে রাজনীতি আজকাল আর বিনা পয়সায় হয় না। এই যে দেখুন না, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি যে শান ও শৌকতের সঙ্গে ৫ তারকা হোটেলে ইফতার পার্টির আয়োজন করলো, তাতে সাধারণ হিসেবেই খরচটা ১.৫ বা ২ কোটি টাকার হওয়ার কথা। এই টাকা কোত্থেকে পেল দলটি? এরকম প্রশ্ন তোলার ক্ষমতা আজকে আমাদের বাংলাদেশে কারোরই নেই। দলটি যাত্রা শুরুর আগেই রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে একটি বিরাট অফিস পেয়েছে বলে আমরা দেখতে পাই। সাধারণভাবে যে কেউ ওই ভবনে ভাড়া নিতে গেলে প্রতি মাসে ভাড়াই গুনতে হতো হয়তো লাখ ১০ টাকা। কিন্তু জুলাই দাঙ্গার পর থেকে এই অফিস তাদের দখলে। সেখান থেকে তারা রাজনৈতিক দল খুলে এখন সেখান থেকেই তারা রাজনীতি করছে। রূপায়ণ কর্তৃপক্ষ বিনা ভাড়ায়ও যদি তাদেরকে এই ভবন ব্যবহারের সুযোগ দিয়ে থাকে, তাহলে তার বিনিময়ে কি ব্যবসায়ী সুযোগ তারা বা সুবিধা তারা নিচ্ছে সে প্রশ্ন করার সাহস কারো আছে কি? গত ৮ই মার্চ দলের টাকার উৎস কি সে বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা অনলাইন এবং অফলাইনে একটা ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা সংগ্রহের দিকে যাচ্ছি। আমরা জানি যে এর আগে গণপরিষদ নেতা নুরুল হক নুরুর বিরুদ্ধে বিকাশে চাঁদা সংগ্রহের কারণে তাকে সকলে বিকাশ নুরু হিসেবে ডাকতে শুরু করেছিল। প্রশ্ন হলো, এই নতুন দলকেও মানুষ যে নতুন নামে ডাকা শুরু করবে তার নিশ্চয়তা আছে কি? সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে তাদেরকে লোভনীয় বদলির অফার দেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে এবং এক একটি বদলির জন্য ক্ষেত্র ভেদে ১ থেকে ৫ কোটি টাকা দেওয়ার জন্য বলা হয়েছে তাদেরকে, এবং এসব টাকা নাকি নতুন রাজনৈতিক দলের ফান্ডে যাবে। এর আগে একজন সেনা কর্মকর্তা জানিয়েছিলেন যে তাকে একজন ছাত্র উপদেষ্টা তার অফিসে ডেকে নিয়ে গিয়ে জুলাই ফাউন্ডেশনের ফান্ডে কোটি টাকা প্রদানের জন্য চাপ দিয়েছিলেন। এই অভিযোগকারীরা তাদের নাম প্রকাশ করতে চাননি, কারণ তাতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। দেশের ব্যবসায়ী সমাজের কারোর সঙ্গে কথা হলেই জানা যায় যে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা ডোনেশন দেওয়ার জন্য। এসব অর্থের যেমন হিসেব নেই, তেমনি আমরা জানতে পারি না এসব অর্থের উৎস কি। আজকের মতো শক্তি সবসময় তাদের থাকবে এমন মনে করার কোনো কারণ আছে? বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা কোটা নাম মেধা বলে গলা ফাটানো নেতারা আসলে টাকার বিনিময়ে দল করছেন এবং জোর করে টাকা আদায় করছেন। সেখানে মেধার কোনো বালাই নেই। টাকার কাছে মেধা, কোটা, বৈষম্য সব একাকার হয়ে গেছে। ভালো থাকবেন।